দোয়া মাহফিল সেখানে উপস্থিত এই সংগঠনের সম্মানিত আহ্বায়ক জনাব হুমায়ুন কবির সাহেব, সংগঠনের সাধারণ সম্পাদক জনাব অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, আমাদের মাঝে যার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে অনেক বেশি সম্মানিত করেছে, আমাদের জাস্টিস অ্যাডভোকেট জিয়াউল হক বাদশা সাহেব, মঞ্চে উপস্থিত অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ, সম্মানিত নাগরিকবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রিয় এলাকাবাসী যারা ঢাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব পদ পদবিতে আছেন, আপনাদের সবাইকে আমি সালাম জানাই। আমি ধন্যবাদ জানাই সংগঠকদেরকে যারা এই ধরনের একটা চমৎকার একটা কোয়ালিটি গ্যাদারিং করেছেন। এই আয়োজনটা সম্পূর্ণই যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায় দায়িত্বে আছেন, পদ পদবিতে আছেন, কাজের মধ্যে থাকতে হয়, একটা প্রচলিত রাজনৈতিক জমায়েত না, এবং একটা প্রচলিত কিছু লোক জড়ো করলাম, একটা ইফতার করলাম এবং কিছু লোকের একটা প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করলাম, সেই ধরনের কিন্তু কোনো আয়োজন এটা না। আমি গত 30 বছরে মাঝে মধ্যেই গরুজি আবির্ভাব সমিতির অনুষ্ঠানে যেতাম, তো ওইখানে কর্মকর্তাদেরকে প্রতিবারই বলার চেষ্টা করেছি যে তোমরা এই সংগঠনটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দাও এবং এটাকে রাজনীতির বাইরে রাখো। আমি যতবারই ক্ষমতাসীন দলের ছিলাম এমপি হিসাবে ততবারই এই কথা বলেছি, আবার বিরোধী দলে যখনই গেছি তখনই মিনিমাম কোনো খোঁজ খবর নাই, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন সবই কেবলমাত্র সরকারি লোকজনকে ঘিরে একটা তদবির করার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেছে, যেখানে যাতায়াত করাটা একটা লজ্জার ব্যাপার হয়ে গেছে। আমি সেই কারণে তখন থেকে আমি মনে মনে বলেছি, ভেবেছি বা ওদেরকেও আলোচনা করেছি যে আমাদের একটা প্রকৃত অর্থেই অরাজনৈতিক একটা সামাজিক সংগঠন দরকার। আমাকে অনেক সিনিয়র অফিসাররা বিভিন্ন সময় বলেছেন যে ভাই দেখা তো করতে চাই, আসতে চাই, কিন্তু আসলে পরে তো আমার এই সমস্যা ওই সমস্যা। খুবই স্বাভাবিক, এটাই সত্য কথা, এটাই সত্য কথা। আর রাজনৈতিক দলের নেতা কর্মীরা তো সব ক্ষেত্রেই আছে, যা করবেন সেখানেই দেখবেন যে নেতা কর্মীরা ছাড়া আর কারো কোনো জায়গা নেই। যে কোনো অনুষ্ঠান পেলেই তাদেরকেই উঠতে হবে, তাদেরকেই বসতে হবে, মনে হয় যেন নেতা কর্মী বাদে আর বোধহয় বাংলাদেশ নাই। এটা আমাদের নেতা কর্মীদেরকে প্রশিক্ষিত করতে হবে এই ব্যাপারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সজাগ, যার কাজ তাকে করতে দাও। সিভিল সোসাইটি, সামাজিক সংগঠন, এখানে তো রাজনৈতিক মাতব্বরের কিছু নাই। তো এটা আমরা একটু খেয়াল রাখবো। বিশেষ করে আমি রাজনৈতিক নেতা কর্মী যারা, সহকর্মী যারা, তাদেরকে আমি বিনীতভাবে মনে করিয়ে দিয়েছি যে সব জায়গাতেই কিন্তু কেন্দ্রীয় চরিত্র আমরা না, সব ক্ষেত্রেই কিন্তু আমরা কেন্দ্রীয় চরিত্র না। হ্যাঁ, আমি এখন হয়তো মন্ত্রী, সে কারণে মন্ত্রিত্ব সরকারি একটা দায় দায়িত্ব, আমি নির্বাহী বিভাগের অংশ, আমি এখন একটা গভর্নমেন্টের অফিসারের পর্যায়ে পড়ি, তো ব্যাপারটা আলাদা। কিন্তু অন্যান্য সময় আমাদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে কিন্তু এরকম একটা ভাবনা কাজ করে যে তাহলে একটা আলোচনা হচ্ছে, স্বপ্ন হয়ে যাবে, তার মানে এটা মাতবার আমি, তার মানে এটা হলো গরুজি আবুল জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি, আমরা যারা বিএনপি করি, ছাত্র দল করি, যুব দল করি, এটা তো আমাদের অনুষ্ঠান, আবার ওরা কারা? এইটা কিন্তু মাথার থেকে ঝেড়ে ফেলতে হবে, একদম ঝেড়ে ফেলতে হবে। রাজনৈতিক নেতা কর্মীরা আসলেও দূরে দূরে, যেখানে ডাকলে যেখানে বসতে দিবে, না দিলে ভাই চুপচাপ দর্শক। এক কথায় বলতে গেলে সিভিল সোসাইটির এই তৎপরতা কেবলমাত্র সিভিল সোসাইটি মেম্বারদের, পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের কিন্তু এটা কাজ না। আমি বিনীতভাবে আমার রাজনৈতিক সহকর্মীদেরকে এটা মনে করিয়ে দিচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের একজন বিশেষ অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন নেতা
মরহুম ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের সুযোগ্য কন্যা কাজী মহুয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি সভাপতির পক্ষ থেকে তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কাজী মহুয়া আমাদের কাজী চাচার মেয়ে। ভালো আছেন? কাকিমা কেমন আছেন? তো যে কথা বলছিলাম, তো সেই বিবেচনায় আমাদেরকে সিভিল সোসাইটির এই ধরনের মানে জমায়েত, এই জমায়েতটাকে যদি আমরা খুব পরিচ্ছন্ন রাখতে পারি এবং খুব মানে মাপ মতো রাখতে পারি, মেজারমেন্ট অনুযায়ী রাখতে পারি, তাহলে কিন্তু আপনাদের সম্মিলিত শক্তিটা কিন্তু অনেক বড় একটা শক্তি। এটাকে যদি আমরা একটা নন পার্টিজান এবং নন পলিটিক্যাল জায়গাতে রাখতে পারি, এটা কিন্তু একটা অনেক বড় শক্তি এবং এই ধরনের শক্তি সমাজে থাকা দরকার। রাজনীতিবিদ হিসাবে যারা ব্যর্থ হয় বা যে সরকার ব্যর্থ হয়, সে কিন্তু প্রধানত ব্যর্থ হয় সমাজটাকে সে ভেঙে ফেলে। আমরা যদি বিগত দিনের ফ্যাসিবাদী সরকারের পতনের দিকে তাকাই, তাহলে দেখব যে রাজনৈতিক নেতা হিসাবে যেখানে তার সমাজকে নেতৃত্ব দেওয়ার কথা, সেখানে সমাজের উপরে সে দলের কর্তৃত্ব বসাতে গিয়ে সমাজের যে ফ্যাব্রিক্স সেটাকে সে ভেঙে ফেলেছে, চুরমার করে দিয়েছে। রাষ্ট্র এবং সমাজ তো অন্য জিনিস, আর রাজনৈতিক দল হলো অন্য জিনিস। হ্যাঁ, দলের মাধ্যমে আমি জনগণের কাছ থেকে সমর্থন আদায় করি, কথা বলি, কাজ করি, করে 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 আমি তারপর জনগণের কাছ থেকে আমি দায়িত্ব নেই, সেবকের দায়িত্ব নেই। সেবাটা আমি কাকে দেব? দলকে দেব? দলকে দেওয়ার জন্য কি আমি দায়িত্ব নিয়েছি? এখানে খুব পরিষ্কার থাকতে হবে। তো দলকে সেবা দেওয়ার জন্য দায়িত্ব নেই নাই। সেবাটা দিতে হবে তো জনগণকে, রাষ্ট্রকে এবং সমাজকে। এবং এই কাজটা আমি করতে চাই, সেই কথাটা বলার জন্য আমি দলবদ্ধভাবে আমি নেতা মানুষের কাছে গিয়েছি, মানুষের কাছ থেকে সমর্থন আদায় করেছি। তবে দলের প্রত্যেকটা নেতা কর্মীকে বুঝতে হবে যে আমরা কিন্তু জনগণকে কথা দিয়েছিলাম জনগণের সেবা করব। মনে করার কোনো কারণ নাই যে আমরা ক্ষমতায় গেছি এখন দলকে সেবা করার জন্য। অতীত সরকার কিন্তু এটাই করতে গিয়েছিল এবং এভাবেই কিন্তু রাষ্ট্রকে তারা দলীয়করণ করে ফেলেছে, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ফেলেছে, বিচারক নিয়োগ প্রক্রিয়াটাকে দলীয়করণ করে ফেলেছে। সমাজে কোথাও যাওয়ার জায়গা নেই। ক্ষমতাসীন দল কোনো অন্যায় করলে যেটা বিচার চাইবেন, বিচারটা পর্যন্ত চাওয়া যাচ্ছে না। সামাজিক ভাবে একটা বিয়ের অনুষ্ঠানে যাবেন না, উনি বিএনপি করে, ওনাকে আসতে দেওয়া যাবে না। আমি গৌরজিতে গত 17 বছরে বহু বিয়ের অনুষ্ঠানে যেতে পারিনি। আমার সহকর্মীদের এর দাওয়াত, ওর দাওয়াত, এর মেয়ের বিয়ে, ওর ছেলের বিয়ে দাওয়াত দিয়েছে, না বলে ওসি সাহেব বলে দিয়েছে না, উনি আসতে পারবে না। জানাজা করতে যেতে পারিনি। আমাদের বহু ঘনিষ্ঠরা মারা গেছে, ওয়াহিদুল আকবর সহ অনেকে মারা গেছে, খালেদ ভাই মারা গেছে। আমি এত ইচ্ছা ছিল জানাজায় যাব, ভিতর থেকে খারাপ লাগছিল, যেতেই পারলাম না। আমার বাবা মার কবর আমি জিয়ারত করতে যাব, আমাকে কবর জিয়ারত করতে দিবে না। ঈদের দিন সব রেডি, কুরবানির দিন দলিল সব জবাই হবে, এর মধ্যে পুলিশ আইসা বাড়ি থেকে বের করে দিল, না এসব হবে না। মানে একটা উদাহরণ দিয়ে বোঝালাম যে ক্ষমতাসীন দলের যদি প্রধান দায়িত্ব হয়ে যায় সমাজটা ভেঙে দেয়া, সেই দলের যা পরিণতি হওয়া দরকার তাই হয়েছে। এমন ভাবে পালিয়ে গিয়েছে যে আক্ষেপ করার একটা লোক খুঁজে পাওয়া যায় না। টেলিভিশনে তো দেখা যাচ্ছে, প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে দেখছেন না আপনারা, একটা বোসকা এরকম ঘাড়ের মধ্যে নিয়ে পালিয়ে পালিয়ে কোন রকম গিয়ে গাড়িতে উঠতেছে। পৃথিবীতে কোন রাষ্ট্রনায়কের এত অপমানজনক পতন হয় নাই। গত 17 বছরে সমস্ত মানুষের জীবনটা তিলে 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 অতিষ্ঠ করে ফেলেছিল। পছন্দ না হলে গুম করো, খুন করো, মিথ্যা মামলা দাও। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে একদল তো ভয়ে তোষামোদী শুরু করেছে, আরেক দল সুবিধা পাওয়ার জন্য তোষামোদী শুরু করে দিয়েছে। পুলিশ প্রশাসনের ইউনিফর্মটাকে একটা অপরাধের ইউনিফর্ম বানায় ফেলছে। ওই ইউনিফর্ম দেখলেই 5 তারিখের পরে তো ইউনিফর্ম পরে মানুষের সামনে যাইতে ভয় পায়। যেখানে পুলিশের ইউনিফর্ম হবে মানুষের একটা আস্থার জায়গা, যে ঠিক আছে পুলিশ আসছে, সমস্যার সমাধান হবে, সেখানে পুলিশ বরঞ্চ উল্টা দেখা যাচ্ছে যে কিভাবে আবু সাইদকে
পাখির মতো টার্গেট করে গুলি করতেছে। কত বড় ছাত্রলীগ, কত বড় যুবলীগ, কত বড় আওয়ামী লীগ, কিন্তু পরেছে ইউনিফর্ম। কার ইউনিফর্ম? রাষ্ট্রের টাকা দিয়ে, রেভিনিউর টাকা যে ইউনিফর্ম করা হয়েছে সেই ইউনিফর্ম গায়ে পরে সে পাখির মতো গুলি করতেছে। হাসিনার বিরোধিতা করে, সরকারের বিরোধিতা করলেই গুলি করতে হবে। আমি তো আজান কয়টায় মনে করা যাবে। আমি তখন কারাগারে ছিলাম। আমাকে বোধহয় জুন মাসে, জুলাই মাসে না কবে ধরে নিয়ে গেল। তো 5 তারিখের আগে, 4 তারিখের আগে আমরা যারা কারাগারে ছিলাম, আর্মি টুসু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, আমাদের সিনিয়রদেরকে ওই ডিভিশন সেলে রাখছে। আমরা যার যার রুমে থাকি, এক জায়গায় জড়ো ওই সদস্য। খবর পেলাম যে আমাদের বিরুদ্ধে যে মামলাগুলি, পুলিশ হত্যা মামলা, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের মামলা, বিটিভি ভবনে আগুন, মেট্রো রেলে আগুন, তারপরে সেতু ভবনে আগুন, প্রধান বিচারপতির বাসভবন, এই সব মামলাতে আসামি করেছে আমাদের ঠিক কয়জনকে। এবং আমাদের 5 তারিখের পরেই আমাদের সংক্ষিপ্ত আদালতে বিচার হবে। সংক্ষিপ্ত আদালত একজন পুলিশ কর্মকর্তা এসে গোপনে খবর দিয়ে গেল যে সামারি কোর্ট হবে, সামারি ট্রায়াল হবে, সেই ট্রায়ালে আমাদের বিচার হবে। এটা পতনটা হওয়ার, এই আন্দোলনটা ঠেকানোর পরেই রাষ্ট্রকে বার্তা দেওয়া হবে যে যারা রাষ্ট্রের ধ্বংস করে তাদের কিরকম পরিণতি হয়, নির্মম পরিণতি হয়। মোটামুটি আমাদেরকে ফাঁসি দেওয়ার পর প্ল্যান, পরিকল্পনা সব তৈরি হয়ে গেছে। ঘটনা যদি সেই দিকে এগোতো তাহলে হয়তো তাই হতো, দমন করে দিয়ে আমাদেরকে ফাঁসি দিয়ে দেখাতো যে তার সাথে না থাকলে কি পরিণাম হয়, বিরোধিতা করলে কি পরিণাম হয়। যাই হোক, রাখে আল্লাহ, মারে কে। আমি কথাগুলি বলছি এই কারণে যে একটা শক্তিশালী সমাজ তৈরি করাই হচ্ছে রাজনীতিবিদদের কাজ। সমাজটাকে ভেঙে দেওয়াটা রাজনীতির কাজ হতে পারে না। আর সমাজ মানেই হচ্ছে নানান রকম মানুষ থাকবে, নানান রকম মত থাকবে, চিন্তা থাকবে, ধর্ম থাকবে, বিশ্বাস থাকবে, সব মিলিয়ে একটা সমাজ তৈরি হয়। এটা তো দল না যে আমি এই দলতে বিশ্বাস করো, সে দল করবো। এটা তো কোনো ধর্ম না, এটা তো কোনো গোত্র না। সমাজ অনেক বড় একটা ব্যাপার। এবং যেখানে সমাজ থাকে না, যেখানে সমাজের সাহসী নাগরিক থাকে না, বুঝতে হবে যে ওই দেশের ভবিষ্যৎ খারাপ। দেখেন, কোন বিবেকবান লোক কথা বলতে ভয় পায়, কোন একটা সম্পাদক লেখা লিখতে ভয় পায়, কলামিস্টরা লেখা লিখতে ভয় পায়, বুদ্ধিজীবীরা কথা বলতে ভয় পায়। এই যে এত অত্যাচার হয়েছে, কোন কবিতা দেখেন সেই অত্যাচারের বিরুদ্ধে? কারণ সব কবিরা ভয়ে অস্থির। আরেক দল কবিতা দালালি শুরু করে দিয়েছে, কবিতা পর্যন্ত লেখা রেখে। অথচ কবিদের মধ্যেই তো মানবিক চেতনা বেশি থাকে, সংবেদনশীল হয়। এত অন্যায় হলো, 600 লোক গুম করা হলো, 600 গুম করা হলো, বিনা বিচারে হত্যা করা হলো 750 লোককে। এখনো পর্যন্ত ইলিয়াস আলীর মতো সাবেক এমপি, আমাদের প্রিয় সহকর্মী, এখনো পর্যন্ত সে জীবিত না মৃত তার সন্তানরা জানে না, তার পরিবার জানে না, আমরা জানি না। তার ওয়াইফ এবার আমাদের সঙ্গে পার্লামেন্টে এবার এমপি হয়েছে। এই রকম একটা রাজত্ব চলেছে। অতএব আমি এই কথাগুলি বলছি এই কারণে, আপনারা যারা সিভিল সোসাইটি করার উদ্যোগ নিয়েছেন, আপনাদের কাছে পরিষ্কার থাকতে হবে আপনাদের এই কাজে রাজনৈতিক লোকজনের অংশগ্রহণ এবং রাজনীতির তৎপরতার একটা সীমানা টেনে দিবেন। খুব বেশি পলিটিশিয়ান এখানে না, কাজে না লাগলে আসারই দরকার নেই। এটা তাদের মঞ্চ না, এটা পলিটিশিয়ানদের মঞ্চ না। এখন মনে করেন আমি রাজনীতিবিদ, এ কথা যেমন সত্য, আবার আমি রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী, আমি সত্য। এখন আমার যদি মাথা খারাপ হয়, আমার যদি মাথাটা পাগল হয়, তাহলে আমি তো এটারে বানাবো একটা, আমার একটা তোষামতকারীদের চক্র, তয় তদবিরের একটা জায়গা বানাবো। আবার আমি যদি ব্যাপারটা বুঝি, তাহলে কিন্তু আমি এটাকে উৎসাহ দিব আপনাদেরকে এই কথাটা করতে। তা আমি আশা করি আমরা একটা দৃষ্টান্ত তৈরি করতে পারবো। বিভিন্ন সমিতির নামে দালালি আর তদবির করার জায়গা কিন্তু করতে দেওয়া হবে না। সমিতির নামে কোনো দালালি চলবে না। এটা পরিপূর্ণভাবে একটা পরিচ্ছন্ন নাগরিক সংগঠন হতে হবে। এটা গৌরজি আগ্রহ ঢাকাস্থ সমস্ত নাগরিকরা যেন এখানে এসে সম্মান বোধ করে, এখানে যেন সপরিবারে আসতে পারে, এখানে যেন সপরিবারে কথা বলতে পারে, তারা যেন একটা হোমলি পরিবেশ
আমার দায়িত্ব হলো আপনাদের এই সিভিল সোসাইটির এই সিভিল এনভায়রনমেন্টটাকে আমি প্রোটেক্ট করব, এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব হলো এটাকে প্রোটেক্ট করা। তো কেবল যাত্রা শুরু করেছে আমাদের বিচারপতি সাহেব, এটার প্রতিষ্ঠাতা আহ্বায়ক, কিন্তু উনি যেহেতু বিচারপতি হয়ে গিয়েছেন সে কারণে আমরা এই তৎপরতা থেকে ওনাকে আমরা মিস করব। বিচারপতি হিসেবে তার তো রেস্ট্রিকশনও আছে, সবসময় উনি পাবলিক এনগেজমেন্টে যেতে পারবেন না, তারপরেও যতটুকু সম্ভব নিশ্চয়ই উনি উৎসাহ দিবেন। ওনার অনুপস্থিতিতে হুমায়ুন সাহেব দায়িত্ব নিয়েছেন, অ্যাডভোকেট রিন্টু আছে, মনিরুজ্জামান আছে, খন্দকার কাউসার আছে, যারা যারা এরকম একটু অ্যাক্টিভলি আছেন, জেলোয়ার আছে, আমি যাদেরকে দেখলাম, তো হীরা খান, আমি এই ধরনের যারা অ্যাক্টিভ সংগঠক তাদেরকে আমি বারবারই কিন্তু বলে রাখছি যে প্রথম থেকে একটু পরিষ্কারভাবে বুঝতে হবে যে এটা একটা একেবারেই পিওরলি খাঁটি একটা নাগরিক সংগঠন। এটা কোনো পলিটিক্যাল সংগঠন না, এটা কোনো দল না। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে কি করে না করে, এটার কোনো ছাপ এখানে পড়বে না। এটা সম্পূর্ণভাবে একটা পেশাজীবী নাগরিকদের একটা সিভিল অর্গানাইজেশন। আমি আপনারা যদি এই বৈশিষ্ট্য বজায় রাখতে পারেন তাহলে আমি রাজনীতিবিদ হিসাবে না, মন্ত্রী হিসাবে আমি আপনাদের সকল পৃষ্ঠপোষকতার দায়িত্ব গ্রহণ করবো ইনশাআল্লাহ। বছরে অন্তত একবার আপনারা জড়ো হবেন, আমাকে আপনারা ডাকলেই পাবেন, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার ঘাড়ে, আমি যেন সসম্মানে এই দায়িত্ব জনগণের জন্য পালন করতে পারি। আমার যদি অসম্মান হয় আপনারাও ছোট হবেন, আমার যদি সম্মান বাড়ে আপনারাও আপনাদের সন্তানকে নিয়ে গর্ববোধ করতে পারবেন। অতএব আমার জন্য দোয়া করবেন আপনারা। ধন্যবাদ। খোদা হাফেজ।